সিএ বিরোধিতায় ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে, পাল্টা সবাইকে নাগরিকত্বের গ্যারান্টি নরেন্দ্র মোদীর। কিন্তু তার মন্ত্রী শান্তনু ঠাকুরের গলায় সিএ নিয়েই আমরা ওরা, এমনকি সিএ আসলে এনআরসি থেকে বাঁচার একমাত্র উপায় বলেও মনে করেন শান্তনু। এ নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। যেই আপনি অ্যাপ্লাই করবেন কেতে, সঙ্গে সঙ্গে আপনাকে এনআরসি করে দেবে আর আপনাকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে আসামের মতো। माँ भारती पर आस्था रखने वाले हर परिवार को नागरिकता देना ये मोदी की गारंटी है। ভোটে গরম, সিএ নিয়েও গরম। সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন করতে দেব না, কে করতে দেব না, কারো অধিকার কেড়ে নিতে দেব না। 24-এর লোকসভা ভোটের আগে দেশ জুড়ে চালু হয়েছে সিএ। এর বিরোধিতায় প্রথম থেকেই সরব তৃণমূল। আপনি যখনই অ্যাপ্লাই করবেন বাংলার নাগরিক হয় না, আপনাকে দিয়ে লিখিয়ে নেওয়া হচ্ছে আপনি অনুপ্রবেশকারী। জিজ্ঞেস করুন না এটা কি এত ভালো হয়? যারা বিজেপির প্রার্থী তারা কেন করছে না? 2019-এর লোকসভা ভোটের আগে সিএ প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। বাংলায় যার ডিভিডেন্ডও পায় পদ্মশিবির। 24-এর ভোটের মুখে সেই সিএ চালু হলেও এই অস্ত্রের সেভাবে শান দিতে দেখা যাচ্ছে না বিজেপিকে। তারা বেশি সুর চড়াচ্ছে সন্দেশখালী এবং নিয়োগ দুর্নীতি ইস্যুতে। উল্টো দিকে তৃণমূল কিন্তু সিএ নিয়ে সরব। বারবার মোদী সরকারকে নিশানা করেছেন মমতা। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার কোচবিহারের সভায় মোদীর মুখেও সিএ প্রসঙ্গ। लेकिन आज जब बीजेपी सरकार सीएए लेकर आई है तो ये अफवाहें फैला रहे हैं। माँ भारती पर आस्था रखने वाले हर परिवार को नागरिकता देना ये मोदी की गारंटी है। সিএ আসলে এনআরসি থেকে বাঁচার একমাত্র উপায় বলে মনে করেন মোদী সরকারের মন্ত্রী শান্তনু ঠাকুর। তাঁর বক্তব্যে ভবিষ্যতে এনআরসি চালুর ইঙ্গিত মিলেছে। এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কোনদিন যদি এনআরসি হয়, ধরুন বিজেপি সরকার আমাদের লোকদের কাউকে পাঠাবে না, যার জন্য সিএ করা। বিজেপি সরকার কিছু করলো না, এনআরসি 200 বছর পরে যদি এনআরসি করে এই সংবিধান অনুসারে রাষ্ট্রপতি শাসন দিয়ে গাড় ধাক্কা দিয়ে দেশ দিয়ে বার করে দেয় রোহিঙ্গার মতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বাঁচাবে? এনআরসি চালুর সম্ভাবনা শুধু নয়, সিএ এর বিরোধিতা করা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যাতে ভবিষ্যতে বিপদে পড়েন তার পক্ষেও সওয়াল করেছেন শান্তনু ঠাকুর। আপনারা সেলফ ডিক্লিয়ারেশন দেবেন, আর যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে তখন আমাদের সাথে একবার দেখা করবেন, বা আমরা আপনাদের বলে দেব লোক পাঠিয়ে পাঠিয়ে কোথা দিয়ে কি করে আপনাদের কি করতে হবে। এখন সে কথা বলবো না। টিএমসির লোকদের নিতে দেবেন না, একটা টিএমসির লোকদের আমরা নাগরিকত্ব দেব না। বড় বড় কথা না। জোড়া বিতর্কেও পিছু না হটে সিএ নিয়ে নিজের অবস্থানে অনড় কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। যারা সিএর বিরোধিতা করছে তারা যদি নাগরিকত্ব নিতে আসে 71 সালের আইন অনুসারে, মমতা বন্দ্যোপাধ্যায় ওদের যেন নাগরিকত্ব দিতে পারে বা ওর ভোটার কার্ডে যেন সেটা সম্পূর্ণ হয়। তো দল বেছেই তো এটাকে ডিনাই করেছে, সমর্থন করেনি। ওর তো সিটিজেনশিপ দরকার নেই, ও তো বলে দিয়েছে। তো কেন সিটিজেনশিপ দিতে হবে ওদের? নিউজ 18 বাংলা। রাখবো রাজ্যপাল সংঘাত চরমে। এবার বোসের পাল্টা রিপোর্ট কার্ড রাজ্যের। উচ্চশিক্ষা দফতরের উপাচার্য নিয়োগ নিয়ে বোসের ভূমিকার সমালোচনা। এখতিয়ার বহির্ভূত কাজের অভিযোগ রাজ্যের। রাজ্যপাল সংঘাত আবারও চরমে। এবার বোসের পাল্টা রিপোর্ট কার্ড রাজ্যের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। গত পরশু রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর সম্পর্কে একটি রিপোর্ট কার্ড তৈরি করেছিলেন। যে রিপোর্ট কার্ডে উচ্চশিক্ষা দপ্তর নিয়ে একাধিক বিষয়কে তুলে ধরে কড়া নিন্দা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার তার পাল্টা রিপোর্ট কার্ড তৈরি করলো রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে রাজ্যপাল সিভি আনন্দ বোস আচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়গুলিতে কি ভূমিকা নিচ্ছেন তারই রিপোর্ট কার্ড তৈরি করা হলো। আর সেই রিপোর্ট কার্ডেও রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করা হলো। এমনটাই বলা হলো যে রাজ্যপাল সিভি আনন্দ বোস আচার্য হিসেবে যে কাজ পরিচালনা করছেন তার জেরে রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থা ধ্বংস হচ্ছে। রিপোর্ট কার্ডে এমনটাই উল্লেখ করছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। রাজ্যে ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়ছে, শুধু তাই নয়, অস্থায়ী উপাচার্য নিয়োগ থেকে শুরু করে স্থায়ী উপাচার্য নিয়োগ প্রত্যেকটি ক্ষেত্রেই রাজ্যের সঙ্গে আলোচনা বাধ্যতামূলক।
এর জন্য কি কি আইনের সংস্থান রয়েছে সেই বিষয়গুলিও তুলে ধরেছে। পাশাপাশি সাম্প্রতিক সময় বিভিন্ন হাইকোর্ট, বিভিন্ন রাজ্যের হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট রাজ্যপালের উপাচার্য নিয়োগ সম্পর্কে কি পর্যবেক্ষণ বা রায় দিয়েছে সেই বিষয়গুলি সম্পর্কেও তুলে ধরা হয়েছে এবং এই বিষয়গুলি তুলে ধরার পাশাপাশি রাজ্যপালের ভূমিকার করা সমালোচনা করা হয়েছে রাজ্যের তরফে তৈরি করা রিপোর্ট কার্ডে। এই প্রথম নজিরবিহীনভাবে রাজ্য সরকারও রিপোর্ট কার্ড তৈরি করলো রাজ্যপাল তথা আচার্যের ভূমিকা নিয়ে, যা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। যে 9 পাতার রিপোর্ট কার্ড তৈরি করা হয়েছে সেই 9 পাতার রিপোর্ট কার্ডের প্রত্যেকটি অংশে রাজ্যপালের কি ভূমিকা, অর্থাৎ আচার্য হিসেবে কি ভূমিকা, উপাচার্য নিয়োগ নিয়ে, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রমোশন নিয়ে রাজ্য সরকার কি করতে পারে এবং সেক্ষেত্রে রাজ্যপালের কি ভূমিকা হতে পারে, বিশ্ববিদ্যালয়গুলিকে আর্থিক সহযোগিতা বা আর্থিক অনুদানের ক্ষেত্রে রাজ্যের কি ভূমিকা হতে পারে এবং রাজ্যপালের কি ভূমিকা, গোটা বিষয়টিকে তুলে ধরে রাজ্যপালের ভূমিকার করা নিন্দা করা হলো রাজ্য সরকারের তরফে তৈরি করা এই রিপোর্ট কার্ডের। বেশ সম্রাট, ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, রাজ্যপাল সংঘাত আবারও চরমে এবং এবার বোসের পাল্টা রিপোর্ট কার্ড তৈরি করলো রাজ্য। সেখানে বলা হচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে, কি বলবেন? তলায় একটা ফুটনোট দেখে নেওয়া ভালো যে আগের শিক্ষামন্ত্রী সহ সমস্ত শিক্ষা আধিকারিকরা জেলে আছে, 40,000 চাকরি বিক্রি হয়ে গেছে এবং হাইকোর্টের রায়ে 10 জনের বেশি উপাচার্য পদত্যাগ করেছেন। আচার্য বিশ্ববিদ্যালয়ে গেলে উপাচার্য বলেন রাজ্য সরকার চায় না আমি আপনার সঙ্গে দেখা করি, সেজন্য আপনি ওয়েলকাম গেস্ট নন। এটা মানুষ দেখেছে। এই ধরনের তৃণমূলী নাটক ভোটের আগে আজ যাই হোক এটা কোনো অভিভাবক, ছাত্র এবং শিক্ষিত সমাজ গ্রহণ করবে না। ভোটের কোনো ভিত্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো গ্রহণযোগ্যতা জনগণে নেই। বেশ ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। রাজ্যপাল সংঘাত আবারও চরমে উঠল এবং এবার একেবারে নজিরবিহীনভাবে বোসের পাল্টা রিপোর্ট কার্ড তৈরি করল রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। উপাচার্য নিয়োগ নিয়ে বোসের ভূমিকার সমালোচনা, এখতিয়ার বহির্ভূত কাজের অভিযোগ রাজ্যের। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনু বাবু, রাজ্যপাল সংঘাত আবারও চরমে উঠেছে এবং এবার নজিরবিহীনভাবে রাজ্যপালের পাল্টা রিপোর্ট কার্ড তৈরি করেছে রাজ্য। অপরদিকে বিজেপি বলছে যে রাজ্যই একেবারে সবকিছু ধ্বংস করে দিচ্ছে, কি বলবেন? দেখুন, এটা সবাই ইতিমধ্যে বুঝে গেছে যে বিজেপি বিরোধী শাসিত রাজ্যগুলোতে রাজ্যপাল হিসেবে তাদের দলের কিছু মুখপাত্রকে পাঠাচ্ছে, যারা সেই রাজ্যের সরকারের অর্থ ধ্বংস করে সেখানকার নির্বাচিত সরকারকে বিব্রত করার কাজ করছে। সাংবিধানিক প্রধানের কাজ তারা কোনোভাবেই করছে না। এই রাজ্যেও মহামহিম রাজ্যপাল কিভাবে তার পূর্বসূরি জগদীপ ধনকর, যিনি রাজ্যপাল থেকে উপরাষ্ট্রপতি হয়েছেন বিজেপিকে খুশি করে, তাকে অনুকরণ করতে গিয়ে কিভাবে বিজেপির চলতি ভাবতা করছেন সেটা আমরা দেখেছি। শিক্ষাক্ষেত্রে কিভাবে তিনি প্রথা বহির্ভূত ভাবে একতরফা ভাবে অন্য রাজ্য থেকে, অন্য প্রফেশন থেকে লোক নিয়ে এসে ভাইস চ্যান্সেলর নিয়োগ করেছেন সেটাও আমরা দেখেছি। আর সম্প্রতি যেটা সব থেকে হাস্যকর আমরা দেখলাম, এখতিয়ার বহির্ভূত এবং প্রথা বহির্ভূত ভাবে তিনি নিজে সুপারিশ করছেন যে শিক্ষামন্ত্রীকে সরিয়ে দাও। নির্বাচন আচরণবিধি ভঙ্গ হয়েছে কিনা সেটা দেখার কাজ রাজ্যপালের নয়, সেটা দেখার কাজ রাজ্য নির্বাচন কমিশনের। আর মুখ্যমন্ত্রী কাকে শিক্ষামন্ত্রী রাখবেন সেটা মুখ্যমন্ত্রীর প্রেরোগেটিভ, সেটা রাজ্যপালের প্রেরোগেটিভ নয়। সুতরাং প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে দিয়ে তিনি প্রমাণ করছেন তিনি একজন উগ্র বিজেপির সমর্থক এবং বিজেপির স্পোকসপারসন। তিনি সাংবিধানিক প্রধান নন, তাই বিজেপির অঙ্গুলি হেলনে তিনি প্রশাসনিক প্রধান এবং সরকারকে বিব্রত করার জন্য সদা ব্যস্ত হয়ে থাকছেন। শান্তনুবাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন এবং আপনাকে শোনাবো যে এই যে রাজ্যপাল ইস্যু, তা নিয়ে দিলীপ ঘোষ তিনি কটাক্ষ করেছেন তৃণমূলকে, তিনি কি বলেছেন আপনি একবার শুনুন।
এরা রাজ্যপালকে গালাগালি দেবে, রাজ্যপালের অফিসটা নাকি বিজেপির অফিস। এরা নির্বাচন কমিশনকে গালাগালি দেবে, বিজেপি নাকি নির্বাচন কমিশনকে ভোট করাচ্ছে। যখন ঠেলাই পড়বে সকালবেলা মেসোর বাড়ি পিসের বাড়ি দৌড়ে থাকে, এমন এদের রাজনীতি। রাজ্যপালের সঙ্গে এত ভাব করলেন, অ আ ক খ শিখালেন, তারপরে গন্ডগোল বেঁধে গেল। আবার সেটিং করলেন গিয়ে চা জল খেয়ে, কিন্তু বেশি দিন চলছে। কারণ আপনারা এমন লোক, আপনাদের সঙ্গে কোনো ভদ্রলোক থাকতে পারে না, সেই পরিস্থিতি। সেই জন্য রোজ ঝগড়া হবে, কিন্তু ঠেলাই পড়লে আপনার হাতে পায়ে ধরবেন। এটা তো দেখে আসছি আমরা। শান্তনুবাবু, আপনি শুনলেন যে দিলীপ ঘোষ কিভাবে কটাক্ষ করেছেন, এর পরিপ্রেক্ষিতে কি বলবেন? দেখুন, দিলীপ বাবু খুব মানসিক যন্ত্রণায় আছে, এটা আপনাকে বুঝতে হবে। তার দল তাকে যেভাবে কোণঠাসা করে রেখেছে, তার দল যেভাবে তাকে তার নিজের সংসদীয় ক্ষেত্র থেকে সরিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে, তার দল যেভাবে তাকে গুরুত্বহীন করে দিয়েছে, সেই জায়গায় তিনি খুব মানসিকভাবে দুঃখে আছেন। এবং এই ধরনের কথা বলা তো তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তিনি করে থাকেন। তিনি বাংলা তথা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে বারংবার যেভাবে কুরুচিকর মন্তব্য করেছেন, তাকে তার দল শ্রদ্ধালেও, তাকে নির্বাচন কমিশন হুঁশিয়ারি দিলেও তিনি শ্রদ্ধার নয়। আজকেও তিনি দেখলেন নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি মেসো মাসি এসব বললেন, যেটা নির্বাচনের আচরণবিধি ভঙ্গের সামিল। অর্থাৎ নিয়ম ভাঙাটাই দিলীপ ঘোষের নিয়ম, কুরুচিকর কথা বলাটাই দিলীপ ঘোষের সংস্কৃতি। বেশ, ধন্যবাদ শান্তনুবাবু। ইতিমধ্যেই ব্রাত্য বসুকে মন্ত্রিসভা থেকে সরানোর সুপারিশ করেছেন রাজ্যপাল। গৌড়বঙ্গে রাজনৈতিক সম্মেলনে শিক্ষামন্ত্রী বিধি ভঙ্গের অভিযোগে অপসারণের সুপারিশ। পাল্টা বোসকে পক্ষপাত দুষ্ট বলে আক্রমণ ব্রাত্য বসু। ব্রাত্য বসুকে মন্ত্রিসভা থেকে সরানোর সুপারিশ করেছেন রাজ্যপাল। বিধিভঙ্গের অভিযোগে অপসারণের সুপারিশ। পাল্টা বোসকে পক্ষপাত দুষ্ট বলে আক্রমণ করলেন ব্রাত্য বসু। বোসকে পক্ষপাত দুষ্ট বলে আক্রমণ করেছেন ব্রাত্য বসু। তার এক্স হ্যান্ডেলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মালদায় বিজেপি বনাম বিজেপি। ভুয়ো বিল তৈরি করতে বলে বিজেপির পঞ্চায়েত প্রধানকে চাপ, রাজি না হয় হুমকি। চাঞ্চল্যকর অভিযোগ ওই পঞ্চায়েতেরই বিজেপি সদস্যের বিরুদ্ধে। তিনি মানতে নারাজ, তাঁর পাল্টা দাবি পঞ্চায়েত প্রধান কাটমানি খান। মালদার মানিকচক, এখানকার মথুরাপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত। এই পঞ্চায়েতেই বিজেপি বনাম বিজেপি। একদিকে পঞ্চায়েত প্রধান মৌসুমী মণ্ডল, অন্যদিকে পঞ্চায়েতের বিজেপি সদস্য সৌমেন মণ্ডল। সৌমেনের বিরুদ্ধে বুধবার মানিকচক থানায় লিখিত অভিযোগ জানান পঞ্চায়েত প্রধান মৌসুমী। বিজেপির পঞ্চায়েত প্রধান মৌসুমীর অভিযোগ, ভুয়ো বিল তৈরির জন্য তাকে চাপ দিচ্ছিলেন পঞ্চায়েতের বিজেপি সদস্য সৌমেন মণ্ডল। রাজি না হওয়ায় হুমকিও দিয়েছেন। অবৈধ বিলের জন্য শুধু হুমকি? হ্যাঁ, অবৈধ বিলের জন্য। মানে বিল পাস করতে হবে? হ্যাঁ, বিল পাস করতে হবে। হুমকি দিচ্ছে যে তোমাকে দেখে নিব। কে দিচ্ছে? সৌমেন মণ্ডল। কি দায়িত্বে আছে উনি পঞ্চায়েতে? সঞ্চালক আছেন কোন পরিবহন দপ্তরে। পূর্ত পরিবহন। তাহলে অভিযোগ করেছেন প্রশাসনের কাছে? কোথায় অভিযোগ করেছেন? থানায় যে অভিযোগ করেছে। ব্যাপারটা হচ্ছে ও যেগুলো বিলের জন্য কাটমানি নিচ্ছে, তোলাবাজি শুরু করেছে। প্রধান নিজে নিচ্ছে, এবার সেটার বিরোধ করতে গিয়ে এই ধরনের কথা। কন্ট্রাক্টরের কাছ থেকে নিচ্ছে, আলাদা করে পার্সেন্টেজ নিচ্ছে। এবার মিষ্টি খাওয়ার জন্য আলাদা করে আবার 3,000 4,000 করে বিল ছাড়ার জন্য নিচ্ছে। এই জিনিসটা করার উদ্দেশ্যটা হচ্ছে, ও কিছুদিন আগে একটা 16 লাখ টাকার গোপন টেন্ডার করেছিল আমার সিগনেচার জালি করে। মালদা দক্ষিণ লোকসভা আসনের মধ্যে পড়ে মানিকচকের মথুরাপুর। 7ই মে তৃতীয় দফায় মালদা দক্ষিণে ভোট। তার আগে বিজেপি পরিচালিত পঞ্চায়েতে প্রধান বনাম সদস্যের দ্বন্দ্ব। এ নিয়ে হাওয়া গরম। বিজেপির প্রধানের সাথে বিজেপির মেম্বারদের নিজেদের মধ্যেই এই পার্সেন্টেজ ভাগাভাগি নিয়ে লড়াই চলছে। এটা প্রত্যেকটা বিজেপির গ্রাম পঞ্চায়েতেই আমরা দেখতে পাচ্ছি। তো আমরা জানি যে ওরা এই লুটপাট ছাড়া ওদের কোনো কাজ নেই। এটা প্রশাসনের কাছে আমরা চাইবো যে এটা ভালো করে তদন্ত করে দেখুক। গোষ্ঠীকন্দল নাই, নিজেদের মধ্যে কোনো একটা ঝামেলা হয়েছে, হয়তো কেউ কাউকে চাপিয়েছে, করিয়েছে, হয়তো আমার যত আইডিয়া কেউ কাউকে দিয়ে করিয়েছে। এগুলো আমরা জেলাতে জানাবো, জানিয়ে ঝামেলাটা মেটানোর চেষ্টা করব। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।
ডায়মন্ড হারবারে পিছু হটলেন নওশাদ। ডায়মন্ড হারবার থেকে লড়ছেন না নওশাদ সিদ্দিকী। ডায়মন্ড হারবারে অন্য প্রার্থী দিল আইএসএফ। ডায়মন্ড হারবারে আইএসএফ প্রার্থী মজনু লস্কর। আগেই ডায়মন্ড হারবারে প্রার্থী হওয়ার চ্যালেঞ্জ নওশাদের। গত বছর নভেম্বরে প্রার্থী হওয়ার ঘোষণা নওশাদের। ডায়মন্ড হারবারে কি আপনারা প্রার্থী দেবেন? অবশ্যই আমার আইএসএফ এর পক্ষ থেকে আমরা প্রার্থী দেব। আমার ইচ্ছে আছে আমি দাঁড়াবো। আমার দল যদি অনুমোদন দেয় আমি সেখানে ডায়মন্ড হারবারে দাঁড়াবো। ডায়মন্ড হারবারের মানুষকে নিয়ে অভিষেক ব্যানার্জি তথা মুখ্যমন্ত্রীর ভাইপোকে পরাজিত করে প্রাক্তন এমপি করে কালীঘাটে পাঠিয়ে দেবো। কিন্তু গতকাল ডায়মন্ড হারবারে অন্য প্রার্থী ঘোষণা করে আইএসএফ। ইচ্ছে ছিল ওখানে আমি ক্যান্ডিডেট দাঁড়াবো, কিন্তু দল বেশ কিছু বিষয়কে উত্থাপন করে যে ডিসিশন নিয়েছে আমাকে সেখানে লড়াই থেকে অব্যাহতি দিয়েছে। ওখানে আমাদের প্রার্থী দিয়েছি, যথেষ্ট পটেনশিয়াল প্রার্থী আছে, সে লড়াই করবেন। তাকে আমরা জিতিয়ে কীভাবে পার্লামেন্টে পাঠানো যায় তার জন্য আমরা সর্বোচ্চদের সাথে লড়াই করব। দাঁড় করাই নেই সেটা তো মানসিকভাবে খারাপ লাগবেই আমাকে, কিন্তু কিছু করার নেই, দলের ডিসিশন। আর এরই পাল্টা কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। সিপিএম আইএসএফ কে নিজেদের স্বার্থে ব্যবহার করতে গেছিল। খুব স্বাভাবিকভাবেই বনিবনাটা সম্ভবত হয়নি। নওশাদ সিদ্দিকী তিনি নিজে একজন বিধায়ক। আমাদের সঙ্গে নওশাদ বা তার দলের ইস্যুভিত্তিক নানা মত পার্থক্য আছে, কিন্তু কোথায় কাকে ক্যান্ডিডেট দেওয়া হবে, প্রার্থী করা হবে, কে হবেন, সেটা সম্পূর্ণ একটা রণকৌশলের ব্যাপার। সেখানে যদি নওশাদের মনে হয় যে না তিনি দাঁড়াবেন না আর একজনকে, সেটা তাদের সিদ্ধান্ত। আর অপরদিকে সেটিং এর অভিযোগ দিলীপ ঘোষের। সব সেটিং সবকিছু ডায়লগ খালি জল টানার দিকে, কিন্তু লোকে আর এদিক ওদিক তাকাচ্ছে না। নাইদার রাইট নর লেফট, গো স্ট্রেট বিজেপি। কোথাও কল ভাঙা, কোথাও কলে ঠিকমতো জলই পড়ে না। গরমে হাওড়া হাসপাতালে জল নিয়ে জেরবার। চরম সমস্যায় রোগীর আত্মীয়রা। জল কিনে খেতে বাধ্য হচ্ছেন অনেকেই। খবর দেখানোর পর তৎপর হয় কর্তৃপক্ষ, সারানো হলো কল। হাওড়া স্টেট জেনারেল হাসপাতাল, প্রতিদিন এখানে রোগীর ভিড়। এমন গুরুত্বপূর্ণ হাসপাতালে জলের কষ্ট। এই তো কলগুলো সব ভাঙা রয়েছে, জল মানুষ বাইরে থেকে কিনে খাচ্ছে। প্রত্যেকটা কলই তো ভাঙা। হ্যাঁ, এই গরমে সব কলই ভাঙা। হাসপাতালে ঢোকার মুখে এমার্জেন্সি ওয়ার্ড। এই ওয়ার্ডের সামনেই রয়েছে 3টে কল, তার মধ্যে 2টো খারাপ। একটিতে জল পড়ে সুতোর মতো। হাসপাতালে সুপারের ঘরের কাছে মহিলা বিভাগ, ব্লাড ব্যাংক। এখানে রয়েছে 3টে কল, এর কোনোটা ভাঙা, কোনোটা থেকে জলই পড়ে না। এপ্রিলের শুরুতেই গরম, নাজেহাল অবস্থা। গরম থেকে একটু স্বস্তি পেতে বর্ষার জল। হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে সেই জল পেতেই জেরবার রোগীর আত্মীয়রা। তাই গলা ভেজাতে অনেকের পকেটে টান পড়ছে। বাইরে থেকে জল কিনে খেতে বাধ্য হচ্ছেন। এই গরমের সময় যদি জলটাও যদি না আসে খুবই তো প্রবলেম। আমরা চাইছি যে জলটা যেন আসে। কমসে কম এতগুলো পেশেন্টের লোক আছে এখানে, কেউ যদি জল না পাই গরমের সময় ভীষণ কষ্ট হচ্ছে। আমরা এর বাইরে জল কিনে খাচ্ছি। আমি সুপারের সাথে কথা বলেছি, এটা আমি জানি, এটা নো নেই যে এটা জলও কষ্ট সেই অর্থে নেই, কিন্তু বিষয়টা হচ্ছে ওই যেটা আপনি বললেন ভাঙা টাঙা, সেখানে সুপারকে বলেছি এগুলো রিপেয়ার করে দিতে, কারণ কাজ হচ্ছে পিডব্লিউডি করে দেবে। বৃহস্পতিবার সকাল থেকে হাসপাতালে জলকষ্টের খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরেই তৎপরতা। হাসপাতালে সুপারের ঘরের সামনে 3টে কল, এর মধ্যে 2টো কল সারানো হয়। कल खुलले এখন জল। कल तो पानी नहीं था, आज आए तो देख रहे कि पानी आया हुआ है। कल में हम है 5 आदमी आ रहा जा रहा। ये होना ही था ना। हाँ, होना तो चाहिए था, पानी तो बहुत जरूरी है। নিউজ 18 বাংলার খবরের জেরে অবশেষে হাওড়া হাসপাতালে ফিরল পানীয় জল। আর সেই পানীয় জল পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ। তবে সেই স্বস্তি কতদিন তা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। ক্যামেরায় রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। হাতির হানায় মানুষের মৃত্যুর খবর মাঝে মধ্যেই পাওয়া যায়, কিন্তু এখন দেখাবো আপনাদের একেবারে অন্য একটা ছবি। হাতির সঙ্গে মানুষের বন্ধুত্বের ছবি ধরা পড়েছে সাঁকরাইলে।
তীব্র গরম পড়েছে, সেই গরমে এক যুবক আপন মনে বালতিতে জল তুলে হাতিকে স্নান করাচ্ছে, আর সেই ছবি মুহূর্তে ভাইরাল। দেখুন সেই ছবি।